যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2020 সালের ওই ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, অনেকের ভ্রু কঞ্চন হয়েছিল। ও টার্নকোট শুভেন্দু বিজেপির মতো একটা শৃঙ্খলাবদ্ধ দলে মানিয়ে নিতে পারবে? তারপর হলদি নদী দিয়ে, গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। নন্দীগ্রামে 1956 ভোটে মাননীয়াকে হারিয়ে বিরোধী দলনেতা হলেন শুভেন্দু। যেদিন নন্দীগ্রামে শুভেন্দু মাননীয়াকে হারালেন, সেদিন থেকেই শুভেন্দু কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের রোষের মুখে। ও যে এফিডেভিটটা দিয়েছে নির্বাচন কমিশনকে মনোনয়নের জন্য, কতগুলো কেস, সম্ভবত 32টা, আমি এক্স্যাক্টলি মনে নেই, ওগুলো তো অনলাইনে পাওয়া যায়, কেউ দেখলে দেখে নিতে পারেন, হয় 27টা নয় 32টা ওর বিরুদ্ধে অভিযোগ। যেখানেই শুভেন্দু সভা করতে যাবেন, মিছিল করতে যাবেন, বাধা দেবে পুলিশ, হাইকোর্টে দৌড়াতে হবে। সেঞ্চুরি করে ফেলেছেন শুভেন্দু বাবু হাইকোর্টে গিয়ে অনুমতি আনতে। ভাবুন, শাসক আমাদের গণতন্ত্রের জয়গান গায়, আর বিরোধী দলনেতা হচ্ছেন শ্যাডো চিফ মিনিস্টার বিধানসভায়, তার মর্যাদা ক্যাবিনেট মন্ত্রীর মতো। তিনি প্রতি পদে পদে বাধা পাচ্ছেন, হেনস্থা হচ্ছেন। সামান্য মিটিং, পদযাত্রা করতে গেলে আদালতে শরণাপন্ন হতে হচ্ছে। কিন্তু এহেন শুভেন্দু অধিকারী মাটি কামড়ে পড়ে থেকে গেরুয়া ইকোসিস্টেমের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন, এবং সেই জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেন্দুকে বিশ্বাস করেন, তার উপর আস্থা রাখেন। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। কেন এই ভূমিকাটুকু করলাম? তার কারণ 2রা এপ্রিল শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দেবেন। 1লা এপ্রিল রাত্রে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মিছিল হবে আলিপুরের সার্ভে বিল্ডিং এর 200 মিটার আগে। শুভেন্দু আর অমিতজি হেঁটে যাবেন, শুভেন্দু মনোনয়ন দাখিল করবেন ভবানীপুর কেন্দ্রে। সঙ্গী হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারতবর্ষের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি। দেখুন, শুভেন্দু অধিকারী 2টি কেন্দ্রে নির্বাচনে লড়ছেন। এটা মোদিজির পারমিশন নিয়ে হয়েছে। মোদিজি কিন্তু গুজরাটে লড়েছিলেন, বারাণসীতে লড়েছিলেন 2014। শুভেন্দু অধিকারীকে যখন 2টো কেন্দ্রে লড়ার ছাড়পত্র দেয় বিজেপির নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, তাহলে এটা বুঝতে কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয় শুভেন্দু অধিকারীকে কিরকম ভরসা এবং বিশ্বাস করেন অমিত শাহ, নরেন্দ্র মোদী। তার কারণও আছে। তারা তো দেখেছেন বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দুর ভূমিকা। দিনে 400 কিলোমিটার ঘোরেন, আরে হেলিকপ্টার তো চড়েন না। এই ঝাড়গ্রাম, তারপরে নদিয়া, মাঝে কলকাতা, আবার ফিরে যাচ্ছেন কাঁথির বাড়ি। সারাদিন রাজনীতিটাই করেন, বিশ্রাম নেই। এবং বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু বাবুর ভূমিকা অনস্বীকার্য। সেই ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে বিভিন্ন মহল, এমনকি খোদ তৃণমূলের অনেকেও ব্যক্তিগত আলোচনায় বলেন যে শুভেন্দুর ভূমিকা বিরোধী দলনেতা হিসাবে যথেষ্ট ইতিবাচক। দেখুন, নিতিন নবীন এবং নীতিশ কুমার, যখন নিতিন নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন, বিধায়ক হিসাবে বিহার বিধানসভা থেকে পদত্যাগ করে রাজ্যসভার মনোনয়ন দিলেন, নীতিশ কুমার যাচ্ছেন রাজ্যসভায়, সম্ভবত বাংলা নববর্ষের দিন তিনি মুখ্যমন্ত্রী হিসাবেও দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। তাদের মনোনয়ন দাখিল করার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গী হয়েছিলেন। আর ভবানীপুর কেন্দ্রে
শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেবার যে আয়োজন, যে কর্মসূচি, তাতে যোগ দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অর্থাৎ গুরুত্বটা বুঝুন। এই যে যারা সেটিং তত্ত্ব নিয়ে এখনো বাজার গরম করার চেষ্টা করছেন, যদিও গলার জোরটা কমে গেছে দেখছি, তারা কি জবাব দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে তো ভাই ভবানীপুরে জমি ছেড়ে দেওয়া হলো না। সব বলতেন অনেকে কমেন্ট বক্সে, দেখবেন দিদিকে ওয়াক ওভার দিয়ে দেবে বিজেপি। বড় বড় বোদ্ধা, এসব বামপন্থী। ঠিক আছে, কথা বলার স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে, বলতেই পারেন, তাতে আমার কিছু এসে যায় না। প্রথম থেকেই বলে এসেছি, সেটিং টেটিং বলে কিছু নেই। এ রাজ্য থেকে তৃণমূল শাসনের অবসান যদি হয়, সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে হবে, এবং বিজেপির সরকার আসলে জেনে রাখবেন খোকাবাবু সহ কোনো মাথা ছাড়া পাবে না। যেভাবে বিরোধীদের হেনস্থা করেছে এই সরকার, যখন ইট মারলে তো পাটকেল খেতে হয়। বাংলায় তো এই সংস্কৃতি ছিল না, শত্রুতার সংস্কৃতি। সামাজিক অনুষ্ঠানে বিজেপির নেতাদের ডাকে না তৃণমূল, এটা ছিল না বাম জমানায়। এটা দিদিমণি এবং খোকাবাবুর আমদানি করা। পুরো সামাজিক যে একটা সম্পর্ক, সেটাকে বিষিয়ে দিয়েছে এরা। সেই দ্বিতীয় সবুজ বিপ্লবের নায়ক বালু মল্লিক বলেছিলেন না 2011 সালে, চায়ের দোকানে সিপিএম এর পাশে বসবেন না, বাড়ির মেয়েদের সিপিএম বাড়িতে বিয়ে দেবেন না। দিদিমণির চোখে সবুজ বিপ্লবের নায়ক খাদ্যচোর, হাবড়ায় প্রার্থী। আমি অবাক হয়ে যাই, আরে পার্থদা কি দোষ করলেন? অনেকেরই তো বান্ধবী তাকে পার্থদার নয় ছিল। বালু যদি প্রার্থী হতে পারেন, বেচারি পার্থ কি দোষটা করলো? পার্থদা একটা ভুল করেছিলেন। ওই যে 2022-এর 21শে জুলাইয়ের মধ্যরাতে যখন ইডি এলো তার বাড়িতে, গ্রেপ্তারের পূর্ব মুহূর্তে ইডি পার্থবাবুকে যে বলেছিল আপনি কাকে ফোন করতে চান, তখন পার্থবাবু বলেছেন আমার আত্মার আত্মীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 3বার ফোন করেছিলেন, দিদিমণি ধরেননি। সেটা কিন্তু রেকর্ড হয়ে গেছে ইডির কাছে, যে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারির পূর্ব মুহূর্তে তার আত্মার আত্মীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করতে চেষ্টা করেছিলেন। দিদিমণি তো এসব বেয়াদবি সহ্য করেন না, যতই তার পার্থদা হোক না কেন। তিনি হচ্ছেন অপাপবিত্র। অন্যরা চুরি চুরি চাকরি বিক্রি করতে পারে, খাদ্য চুরি করতে পারে, পুরসভায় দুর্নীতি করতে পারে, তিনি কিচ্ছু জানেন না। আবার বলবেন সব আসনে আমিই প্রার্থী। ভাবুন কি দ্বিচারিতা। তাই পার্থর আর টিকিট পাওয়াটা হলো না, নিজের দোষে। ফোনটা সেদিনকে না করার চেষ্টা করলে উনিও টিকিট পেয়ে যেতেন। অনেকে বলেন না, আমাকে কমেন্ট বক্সে অনেকে লিখছেন, খুব ভালো, লিখুন, মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয়। শুনে নিন, গড়টর বলে কিছু হয় না, ওগুলো সব সংবাদ মাধ্যমের প্রচলিত লব্জ। নন্দীগ্রাম ও শুভেন্দুর গড় নয়, ভবানীপুরও দিদিমণির গড় নয়। মানুষ ঠিক করবেন, জনদেবতা ঠিক করবেন কে তাদের প্রতিনিধি হবে। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। ওইসব গড়টর বলে কিছু হয় না।
ভবানীপুরের এখন যে কম্পোজিশন, দিদিমণি কঠিন থেকে কঠিনতম চ্যালেঞ্জের মুখে পড়বেন। একেই তো 47,000 নাম বাদ গিয়ে ভোটার সংখ্যা 1,59,000 হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির পরে সংখ্যাটা আরো তো 1,000 কমবে। 5টা ওয়ার্ডে বিজেপি লিড পায়, 3টে ওয়ার্ডে তৃণমূল লিড পায়। সংখ্যা লঘু প্রধান ওয়ার্ডগুলোতে তৃণমূল লিড পায়, সেখানে প্রচুর নাম বাদ গেছে। ববি হাকিম তার 82 নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিল। স্বভাব সিদ্ধ ভঙ্গিতে ববি হাকিম এটাকে গুরুত্ব দিতে চাননি। উনি গুরুত্ব না দিলে কি হবে? উনি কি জানেন ভবানীপুরে কিরকম চোরা স্রোত বইছে? নাকি জেনেও না জানার ভান করছেন? যদি আপনার পা মাটিতে থাকে, যদি এলাকাবাসীর সঙ্গে আপনার নিবিড় যোগাযোগ থাকে, যদি আপনি তাদের মনের কথা বুঝতে পারেন, জেনে রাখুন ববি সাহেব, বিরাজ সাহেব, অনেকে তাকে কটাক্ষ করে বলেন বাংলার আয়াতোল্লাহ, ওই যে এমন একটা দিন আসবে 50% মানুষ বাংলায় উর্দুতে কথা বলবে। যাই হোক, ববিদা জেনে রাখুন ভবানীপুর জুড়ে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া, চোরাস্রোত বইছে। আপনাদের এখনো তো সরকার আছে, মানুষ ওভাবে প্রকাশ্যে মুখ খুলছে না। ভয়ঙ্কর রকম চোরাস্রোত। আর এবার হবে হিন্দু মেরুকরণ। দিদিমণি যে ভয় পেয়েছেন তার প্রমাণ তো ওই বিএলএ, তারপরে কাউন্সিলরদের নিয়ে 3-3বার বৈঠক করা। যেখানে তিনি জন্মেছেন, যেখানে তিনি বড় হয়েছেন, সেখানকার মাটি তার চেনা, অলিগলি চেনা, বাড়ির কড়িবর্গা চেনা। এত ভয় কেন? ভয় কেন এত আপনার? বিজেপি এই সুযোগটাই নিতে চাইছে। অমিত শাহ আসা মানে, শুনুন, একটা বার্তা পরোক্ষে চলে গেল। বিজেপি ক্ষমতায় আসলে শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী হবেন। না হলে ভবানীপুর কেন্দ্রে তার মনোনয়নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছুতেই উপস্থিত থাকতে পারতেন না। তার একটা বার্তা দেওয়া হলো। বিজেপি সাধারণত কাউকে প্রজেক্ট করে নির্বাচনে যায় না, ব্যতিক্রম উত্তরপ্রদেশ, ব্যতিক্রম আসাম। পশ্চিমবঙ্গে সেভাবে নাম তারা বলেনি আমাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। কিন্তু শুভেন্দুই যে তাদের তুরুপের তাস, অমিত শাহের এই সিদ্ধান্ত কিন্তু স্পষ্ট করে দিয়েছে। 2011-য় যাদবপুরে যদি বুদ্ধদেব ভট্টাচার্য 20,000 ভোটে হারতে পারেন, তৃণমূলের কেউ ভেবেছিল? হ্যাঁ, বাম বিরোধিতার প্রবল একটা ঢেউ ছিল, কিন্তু বুদ্ধবাবু জিতে যাবেন, ও যাদবপুরে কিছু করা যাবে না। তার কারণ ওটা বাম দুর্গ, কেউ প্রার্থী হতে চায়নি। মনীশ গুপ্ত ভলেন্টিয়ার করেছিলেন। বাকিটা ইতিহাস। 1984 সালে দক্ষিণ কলকাতা কেন্দ্রে সোমনাথ চট্টোপাধ্যায় হারবেন ওই প্রবল ইন্দিরা হাওয়ায়। কেউ ভেবেছিলেন? কংগ্রেসীরা ভেবেছিলেন? প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় মমতাদিকে ওখানে প্রার্থী করেন। সেটাও ইতিহাস। ইতিহাসের পুনরাবৃত্তি হয়। 2011-য় যেটা যাদবপুরে হয়েছে, 2026-এ সেটা ভবানীপুরে হবে না, তার কোনো নিশ্চয়তা নেই। ওই যে বলছি, প্রতিষ্ঠান বিরোধিতার চোরা স্রোত তিত্তির করে বইছে, তিত্তির করে। চোখ কান খোলা রেখে, দলীয় চশমাটাকে আড়ালে সরিয়ে রেখে চায়ের দোকানে বসুন, মানুষের সঙ্গে কথা বলুন ভবানীপুর কেন্দ্রে। বুঝতে পারবেন ওই পরিবারটার উপর কি বিরক্ত ওখানকার মানুষ। কেন বিরক্ত আপনারা জানেন? সেই 2012 সালে গৌতম দেব বলেছিলেন কত সম্পত্তি নাকি ওই পরিবার করেছে। তারপরে তো 13-14 বছর চলে গেছে। অনেকে বলেন দূর, গৌতম বাবু যেটা বলেছিলেন সেটা এখনকার সম্পত্তির 1/3। মানুষ সব জানে। বাংলার চৌকিদার হতে চাইছেন না বঙ্গেশ্বরী? ভবানীপুর সামলান আগে।
সহজ হবে না আপনার, যতই আপনার নন্দী বিঙ্গেরা বিরাট বিরাট মার্জিনের কথা বলুন না কেন, দুর্গ রক্ষা করতে পারাই আপনার কাছে চ্যালেঞ্জ। আর শুভেন্দুর বুকের পাটা আছে, ও কিন্তু বোকা নয়, ও কিন্তু লড়বার জন্যই নেমেছে, বার্তাটা দিতে চেয়েছে সেটিং তত্ত্বের প্রবক্তাদের এবং বাংলার মানুষদের। দেখো, ঘরের মাঠে মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ জানিয়েছি, জনদেবতা বিচার করবেন, ভোটটাকে অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ হতে হবে, তারপর জনাদেশ যা আসবে তাই মাথা পেতে নেবে সবাই। কিন্তু এই যে চ্যালেঞ্জটা শুভেন্দু দিয়েছে, ঘরের মাঠেও দিদিমণিকে হারানো সম্ভব, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুর এই আগ্রাসী ভূমিকাকে সমর্থন করেছে, বলেছে এটাই নেতার গুণ হওয়া উচিত। কঠিন পিচে গিয়ে খেলবো, কঠিন পিচে আমার প্রধান প্রতিদ্বন্দ্বীকে হারাবো, তবেই তো আমি নেতা। শুভেন্দু এই বার্তাটা বাংলার সব মানুষকে দিচ্ছেন, তৃণমূল বিরোধী দলের কর্মী সমর্থক অন্য নেতাদেরও দিচ্ছেন। শুভেন্দুর এই ভূমিকাকে সিলমোহর দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন। লক্ষ্য একটাই, ঘরের মাটিতে দিদিমণিকে হারিয়ে প্রাক্তন করা। সেই স্বপ্ন সফল হবে কি হবে না, চৌঠামে জানা যাবে।